আমি মোহাম্মদ শামসুল আলমিন, সহকারী অধ্যাপক, বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজ, গুরদাসপুর, নাটক। আমার বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন। আমার পাঠদানের বিষয় আলাপের আগে একটু কথা স্মরণ করা দরকার যে সাম্প্রতিক বিশ্বে যে ভয়াবহ করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির কারণে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সারা দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু আছে। এরই ধারাবাহিকতা আমরা আমাদের প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা মোতাবেক ক্লাস নিচ্ছি এবং আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে সুশাসন। আমার সাবজেক্টের নাম হচ্ছে পরিণতি সুশাসন, কিন্তু আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে সুশাসন। সুশাসন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেওয়া হয়। সুশাসন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার একটা দিক নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্কের ধরন সুস্পষ্টভাবে তুলে ধরা। রাষ্ট্র বা সরকার এবং জনগণের মধ্যে একটা সম্পর্কের ধরন, এটা কিন্তু স্পষ্ট করে তুলে ধরা এবং এর মাধ্যমে শাসক এবং শাসিত, শাসক শ্রেণী কারা, সরকার বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, আর শাসিত করা সাধারণ জনগণ, এই দুইয়ের মধ্যে একটা সম্পর্কের স্বরূপ কীরূপ হবে এটা বিশ্লেষণ করা হয় সুশাসনের মাধ্যমে। সাম্প্রতিককালে যে দাতা সংস্থাগুলো আছে, এই দাতা সংস্থাগুলো এবং রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটাও কিন্তু নির্ধারিত হয় সুশাসনের উপর। কোনো দেশে যদি সুশাসন নিশ্চিত হয়, ওই দেশে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দাতা সংস্থাগুলো বিভিন্ন ঋণ প্রকল্প বা আর্থিক সাহায্য প্রদানের প্রতি আগ্রহ প্রকাশ করে। পক্ষান্তরে যে সমস্ত দেশে সুশাসন নাই, ওই সমস্ত দেশে দাতা সংস্থাগুলি বিভিন্ন ঋণ প্রকল্প এবং সাহায্যের প্রতি অনীহা প্রকাশ করে। সুশাসন হচ্ছে একটা কি গতিশীল এবং চলমান প্রক্রিয়া। সুশাসন একটি গতিশীল এবং চলমান প্রক্রিয়া এবং সুশাসনের ধারণাটা মূলত বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত। 1989 সালে বিশ্ব ব্যাংক প্রথম উদ্ভাবন করে আসলে সুশাসন কি এবং সুপ্রত্যয়টা যোগ করে সুশাসনের অর্থ হয়। বিশ্ব ব্যাংক প্রথম শাসনের আগে সুপ্রত্যয়টা ব্যবহার করে, যার ফলে এর অর্থটা নির্ভুল, দক্ষ এবং কার্যকর শাসন ব্যবস্থা। নির্ভুল, দক্ষ এবং কার্যকর শাসন ব্যবস্থা। 2000 সালে বিশ্ব ব্যাংক উদ্ভাবন করে যে আসলে সুশাসন মূলত 4টা খুঁটি বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। খুঁটি বা স্তম্ভ 4টা কি কি? একটা হচ্ছে দায়িত্বশীলতা, 2 নম্বর হচ্ছে স্বচ্ছতা, 3 নম্বর হচ্ছে আইনি কাঠামো, আর 4 নম্বর হচ্ছে অংশগ্রহণ। আমরা যদি এই 4টা খুঁটি সম্বন্ধে একটু করে আলাপ করি, তাহলে দেখা যাবে কি দায়িত্বশীলতা। কার দায়িত্বশীলতা? সরকারের দায়িত্বশীলতা না জনগণের দায়িত্বশীলতা? শুধু সরকারের একক প্রচেষ্টার ফসল কিন্তু সুশাসন হতে পারে না, এর সাথে সংশ্লিষ্ট হতে হবে জনগণের সম্পৃক্ততা। 2 নম্বর হচ্ছে আইনি কাঠামো, স্বচ্ছতা। যদি সরকারের সকল কাজের মধ্যে স্বচ্ছতা থাকে, সরকারের সকল প্রশাসনিক কাজের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, যদি দায়বদ্ধতা থাকে জনগণের কাছে, এবং জনগণও যদি মনে করে হ্যাঁ সরকারের সকল কাজ স্বচ্ছ, তাহলে ওই দেশের সুশাসন সম্ভব। কোন দেশের সরকার ব্যবস্থা যদি আইনি কাঠামো শক্তিশালী হয়, তাহলে আমরা বলবো ওই দেশের সুশাসন। আর হচ্ছে অংশগ্রহণ। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যদি জনগণের দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের সুযোগ থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই দেশে সুশাসন আছে। তাহলে আমরা বলতে পারি সুশাসন বিশ্বব্যাংকের উদ্ভাবন করছে যে 4টা মূল খুঁটির উপর প্রতিষ্ঠিত, এটা আসলে সত্য।
সুশাসন শাসন ব্যবস্থা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। সুশাসন শাসন ব্যবস্থা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। সুশাসন সম্বন্ধে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক অনেক সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সবগুলো সংজ্ঞা কিন্তু ক্লাসে আলাপ করতে পারবো না, দুই একটা সংজ্ঞা আমরা একটু আলাপ করি। যেমন ব্রিটিশ দার্শনিক, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল বলেন যে শাসন ব্যবস্থা জনগণ তাদের বিচার বুদ্ধি, নৈতিকতার বিকাশ ঘটাতে হয় তাই সুযোগ। তাহলে মিলের বক্তব্য কি? কোন দেশের শাসন ব্যবস্থায় যদি জনগণ তাদের বিচার বুদ্ধি, নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, জনগণ যদি তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, বিচার বুদ্ধি এবং নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, সেটাই হচ্ছে সুশাসন। এটা হচ্ছে মিলের বক্তব্য। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এ প্রসঙ্গে একটা করেছেন। তিনি কি বলেছেন? সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মানবাধিকারটা কি? মানুষ হিসাবে আমাদের যা কিছু অধিকার আছে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু অধিকার আছে সবগুলি কিন্তু মানবাধিকারে পর্যাপ্ত। সুশাসন হচ্ছে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিবেদন। গণতন্ত্রকে শক্তিশালী করে। গণতন্ত্রকে শক্তিশালী মানে কি? গণতান্ত্রিক সরকার যদি গণতান্ত্রিক ধারা যদি বজায় রাখে এবং যদি ওই গণতান্ত্রিক সরকার লোক প্রশাসনে তার স্বচ্ছতা এবং সক্ষমতা প্রবর্তন করে, তাহলে আমরা বলতে পারবো ওই দেশের শাসন ব্যবস্থা সুশাসন আছে। ওনার সংখ্যাটা এরকম। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটা দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হবে। এরা সংখ্যাটা আবার বলতেছি। বিশ্ব ব্যাংকের মতে, বিশ্ব ব্যাংকের সংস্থা, এই সংস্থার মতে সুশাসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হবে। ইউএনডিপি এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই সংস্থার মধ্যে একটা দেশের সার্বিক স্তরে কার্যাবলী পরিচালনার জন্য, একটি দেশের সার্বিক স্তরে কার্যাবলী, একটা স্তরে কার্যাবলী না, সার্বিক স্তরে কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগের পদ্ধতি হলো সুশাসন। ঠিক আছে? তাহলে আমরা কয়টা সংখ্যা লাভ করলাম? জন স্টুয়ার্ট মিল, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপি, দুইটা সংস্থা এবং দুইজন মনীষীর বক্তব্য আমরা আলাপ করলাম। আলাপের ফলে হলো কি, আমরা যদি অল্প কথা বলি যে সুশাসনটা কি? সুশাসন হচ্ছে সরকার ও জনগণের শুভ চিন্তা চেতনার প্রতিষ্ঠা হোক। সুশাসন হচ্ছে সরকার ও জনগণের শুভ চিন্তা, পজিটিভ সাইডটা আছে, নেগেটিভ সাইডটা আছে। যদি সরকার এবং জনগণের শুভ চিন্তা এবং চেতনা এবং প্রচেষ্টা, এই তিনটার সমন্বয়ের ফলটাই হচ্ছে সুশাসন। সুশাসন একটা দেশের সার্বিক স্তরে সুশাসন নিশ্চিত করতে হলে শুধুমাত্র সরকারকে দায় দিলে চলবে না, এর সাথে জনগণের সম্পৃক্ততা দরকার। এবং দুইটা যদি সমান না হয় তারপরে অনেকগুলো সমস্যা হয়, এবং সমস্যার আলোকেই কতগুলো শর্ত আছে যে কোনো দেশের সরকার ব্যবস্থা সুশাসন নিশ্চিত করতে হলে কতগুলো শর্ত আছে। যেমন কি কি শর্ত থাকতে পারে? যদি কোনো দেশের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক হয়,
কোনো দেশের সরকার ব্যবস্থা যদি গণতান্ত্রিক হয় তাহলে ওই দেশে আমরা সুশাসন আছে বলতে পারবো। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনপ্রতিনিধিত্বমূলক হয়, এখানে সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হয়। যেমন সংসদে গণতান্ত্রিক সরকারে কি হয়, জাতীয় সংসদের নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। তাহলে যে দল সাধারণ নির্বাচনে জয়লাভ করে সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান করে রাষ্ট্রপতি। তাহলে দেখো, উনি কোনো দলের নেতা ছিলেন কিন্তু হয়ে গেলেন কিন্তু দেশের নেতা। উনি যে প্রধানমন্ত্রী হলেন উনি কিন্তু কোনো দলের প্রধানমন্ত্রী না, উনি হচ্ছেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী। অতএব তাকে অবশ্যই দলমত নির্বিশেষে সবার জন্যই কিন্তু স্বাধীনভাবে কাজ করতে হবে। যদি কোনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় থাকে আমরা বলতে পারবো ওই দেশে, যদি সরকার গণতন্ত্র মনে হয় আমরা বলতে পারবো ওই দেশে সুশাসন আছে। যদি কোনো দেশের সরকার ব্যবস্থা জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি স্বীকার করা হয়, কোনো দেশের সরকার ব্যবস্থা যদি জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি, জনগণই সকল ক্ষমতার উৎস, এইটা যদি সরকার মনে করে, স্বীকার করে এবং এটা কার্যকরী করে, তাহলে আমরা ওই দেশের সুশাসন আছে আমরা নিশ্চিত করি। এই প্রসঙ্গে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বক্তৃতা প্রণিধান করবেন। তিনি কি বলেছেন যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এখানে দেখো তিনটা পিপুল অফ, বাই, ফর, তিনটাই কিন্তু পিপুল দিচ্ছে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের মধ্য থেকে নির্বাচিত হয়, অফ। বাই, জনগণের দ্বারা নির্বাচিত হয়, ফর, জন্য। কার জন্য নির্বাচিত হয়? জনগণের জন্য নির্বাচিত হয়। এই নীতি কার? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় জনগণের মধ্য থেকে, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। যদি তিনটা প্রিকন্ডিশনের সঠিক মূল্যায়ন করা হয় এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি আব্রাহাম লিঙ্কনের উক্তিটার সঠিক প্রয়োগ করে বা ব্যবহার করে, আমরা বলতে পারবো ওই দেশের শাসন ব্যবস্থা অবশ্যই 100% সুশাসন আছে। তারপরে দেখো আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। কোন দেশের সরকার ব্যবস্থায় যদি আইনের শাসন বলবৎ থাকে, হ্যাঁ, আইনের শাসন যদি বলবৎ থাকে, দলমত নির্বিশেষে সবাই আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় এবং আইন বিভাগ যদি সঠিকভাবে কাজ করতে পারে, কোনো বিভাগের কোনো হস্তক্ষেপ না করে যদি আইনের সঠিকভাবে কাজ করতে পারে, তাহলে আমরা বলতে পারবো ওই দেশে সুশাসন আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ। কোনো দেশের সরকার ব্যবস্থা যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা, সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ যদি আলাদাভাবে কাজ করতে পারে এবং আলাদাভাবে স্বাধীনভাবে যদি তার মতামত প্রকাশ করতে পারে এবং জনস্বার্থে কাজ করতে পারে, আমরা বলতে পারবো ওই দেশের শাসন ব্যবস্থা সুশাসন আছে। আগে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শুধুমাত্র রাজধানীতে বসে সরকার জনগণের সেবা করতে পারবে না, যে দেশেই হোক, যে গণতান্ত্রিক দেশে হোক, তাহলে কি করতে হবে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। যে ক্ষমতাটা এক হাতে না নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত ক্ষমতা ভাগ করে দিতে হবে, ভাগ করে সরকারের কাছে দায়বদ্ধতা বাড়াতে হবে। যদি কোনো দেশের শাসন ব্যবস্থা এরূপ হয় তাহলে আমরা বলতে পারবো ওই দেশের সুশাসন আছে। এটা বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সরকার একা ক্ষমতা হাতে না দিয়ে ক্ষমতা ভাগ ভাগ করে, তাহলে কি হবে? জনস্বার্থ রক্ষিত হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত। আইন বিভাগের কার্যকরী ভূমিকা। আইন বিভাগের কাজটা কি? পুরাতন আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নতুন আইন, যুগের বিবর্তনে নতুন নতুন আইন তৈরি করা এবং এটা জনস্বার্থে প্রয়োগ করা। যদি আইন বিভাগ সঠিকভাবে এই কাজটা করতে পারে, আমরা বলতে পারবো ওই দেশের সুশাসন আছে। ছোট্ট একটা কথা বলি,
সেটা হচ্ছে কি বিচার বিভাগের বিচারকরা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু বিচার কার্য সমাধান করে। কিন্তু যুগের বিবর্তনে পৃথিবীতে এমন কিছু অপরাধ সংঘটিত হচ্ছে যেটা প্রচলিত বই পুস্তকে কিন্তু লেখা নাই যে এই বিচারের রায়টা কি। তাহলে আইন বিভাগ যদি সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারে এবং এটা যুগের বিবর্তনে যদি বিবর্তনমূলক আইন তৈরি করতে পারে তাহলে কিন্তু দেশে আমরা সুশাসন আছে আমরা বলতে পারি। ক্ষমতা, আচ্ছা, স্বাধীন বিচার বিভাগ। বিচার বিভাগ স্বাধীনভাবে যদি কাজ করতে পারে তাহলে আমরা বলতে পারবো এই দেশে সুশাসন আছে। মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি। কোনো দেশের শাসন ব্যবস্থা যদি জনগণের যে মৌলিক অধিকার আছে এগুলো যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় আমরা বলতে পারবো ওই দেশের সুশাসন আছে। গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম কি? প্রচার মাধ্যম, রেডিও, টেলিভিশন, সিনেমা, সংবাদপত্র, এই যে প্রচার মাধ্যমগুলো আছে এগুলো হচ্ছে গণমাধ্যম। যদি গণমাধ্যমের স্বাধীনতা থাকে কোনো দেশের সরকার ব্যবস্থায় আমরা বলতে পারবো ওই দেশের সুশাসন আছে। আর যদি প্রচার মাধ্যমের স্বাধীনতা না থাকে, গণমাধ্যমের স্বাধীনতা না থাকে, তাদের বাকরুদ্ধ করা হয়, ওই দেশে তোমার ইয়ে নাই, সুশাসন নাই। নিয়ন্ত্রিত এবং দক্ষ আমলাদের যে নিয়োগটা হয় এরা কিন্তু জনস্বার্থে কাজ করে। এখন তারা যদি জনস্বার্থে কাজ না করে জনগণের রক্ষকবাদী যদি ভক্ষক হয় তাহলে কিন্তু ওই দেশে আমরা সুশাসন আছে আমরা বলতে পারি। আমাদের দায়িত্ব হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। জনস্বার্থ রক্ষা করার মাধ্যমে যদি রক্ষকবাদী ভক্ষক হয় তাহলে কিন্তু ওই দেশে সুশাসন সম্ভব নয়। কোন দেশে যদি সুশাসন নিশ্চিত করতে হয় অবশ্য ওই দেশে ওই গণতান্ত্রিক দেশে বহুদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং বিরোধী দলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাহলে ওই দেশে সুশাসন সম্ভব। দুর্নীতি দমনের সহায়ক প্রতিষ্ঠান। যদি কোনো দেশে যদি দুর্নীতি দমনের সহায়ক প্রতিষ্ঠান থাকে, যেমন আমাদের বাংলাদেশে আছে দুদক, এই দুদকের মধ্যে যদি সহায়ক প্রতিষ্ঠান থাকে দুর্নীতি দমন করার জন্য তাহলে ওই দেশের সুশাসন সম্ভব। তারপর আছে তোমার সুশীল সমাজের ভূমিকা। সুশীল সমাজ বলতে বোঝাচ্ছে কি, অনেকে রাজনীতি করতে অনেক প্রকাশ করে কিন্তু ট্যালেন্ট রাজনীতি করে না, কিন্তু দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক সব অবস্থা বুঝতে পারে এবং বিশ্লেষণ করতে পারে এবং জনগণকে কিন্তু এটা বোঝাইতে পারে যে দেশে এই সার্বিক অবস্থা হচ্ছে, দেশে ব্যক্তিতে এটা করা উচিত এবং এটা উচিত না, সরকার প্রধান এটা করা উচিত উচিত না। এটা হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজ কি করে? জনস্বার্থে কাজ করে এবং জনমত তৈরি করে সরকারকে সঠিক পথে দিক নির্দেশন চলার দিক নির্দেশনা। শাসন ব্যবস্থার দায়বদ্ধতা। যিনি সরকার প্রধান নির্বাচিত হন বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন উনার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। কার কাছে? জনগণের কাছে। কারণ জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হচ্ছে। তাহলে একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকতে হবে জনগণের কাছে। যদি দায়বদ্ধতা থাকে আমরা বলতে পারবো ওই দেশে সুশাসন আছে। ন্যায় পাল প্রতিষ্ঠা। ন্যায় পাল প্রতিষ্ঠা আমার বাংলাদেশেও ন্যায় পাল একটা পদ আছে, সাংবিধানিক পদ আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু দেশের আর্থসামাজিক কাঠামো থেকে ন্যায় পালের মতো পদের সৃষ্টি করা সম্ভব হয় না। কিন্তু অনেক দেশে ন্যায় পাল আছে। ন্যায় পালের কাজটা কি? আমলারা বা মন্ত্রীরা বা দেশের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যেন দুর্নীতি মুক্ত হয়, যেন দুর্নীতিগ্রস্ত না হয়, এই দুর্নীতি তদন্ত করার দায়িত্ব হচ্ছে ন্যায় পাল। যদি ন্যায় পালের মধ্যে পদ সৃষ্টি করা হয় এবং এটা যদি কার্যকর হয় তাহলে আমরা বলতে পারবো ওই দেশে সুশাসন। তো আমরা আজকের মতো এই পর্যন্ত ক্লাস নিলাম। আমরা পরে ক্লাসে আবার দেখা হবে এবং সুশাসন সম্বন্ধে পরে ক্লাসে আমরা আলোচনা করব। বর্তমান বিশ্বে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক। যেমন এই যে করোনা মহামারী দেখা দিচ্ছে, এটা অনেক সময় কমে যাচ্ছে, অনেক সময় বাড়ে যাচ্ছে। এটা হচ্ছে জনসচেতনতার ফসল। আমরা
সাধারণ মানুষ যারা একটু শিক্ষিত তারা যদি এই করোনা সম্বন্ধে অবহিত হয় এবং করোনা প্রতিকারের বিষয় সম্বন্ধে অবহিত হয়, যেমন মাস্ক পরা লাগে, তারপর বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার আছে, এটা দিয়ে আমাদের বাইরে থেকে আসলে হাত পা ধুইতে হবে, এবং এইটা সম্বন্ধে যদি আমরা নিজেরা সচেতন হই এবং যদি অন্যকে সচেতন করি এবং সরকারও যদি জনসচেতনতা বাড়ায়, তাহলে কিন্তু এটা সম্ভব। আসলে এটা প্রতিকারের সাথে প্রতিরোধটা কিন্তু প্রতিপাদ্য বিষয়। যে তোমরা এ সম্বন্ধে একটু সচেতন হবে, মাস্ক করবে এবং সরকারের যে নির্দেশনামূলক যে বক্তব্যগুলো টিভিতে প্রচার হচ্ছে বা বিভিন্ন প্রচারণায় প্রচার হচ্ছে, এইটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং করোনা প্রতিরোধের অগ্রণী ভূমিকা পালন করবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।